ফ্রাইডে সাসপেন্স, শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকের নিবেদন সিংহকেশরের বিচিত্র ঘটনা, রচনায় স্যার আর্থার কোনান ডয়েল, গল্প পাঠে জয়দীপ মণ্ডল, প্রধান চরিত্রে শার্লক হোমস দেবপ্রতিম চক্রবর্তী, সমগ্র চরিত্রে জয়দীপ মণ্ডল, দেবপ্রতিম চক্রবর্তী, অনিশা সাঁতরা, সুপর্ণা মিশ্র। শুরু হচ্ছে সিংহকেশরের বিচিত্র ঘটনা। আমার দীর্ঘ গোয়েন্দা জীবনে যেসব জটিল ও অসাধারণ সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়েছে, সেরকম একটি সমস্যা যে অবসর গ্রহণের পরে আবার আমার হাতে আসবে, এমনকি বলা চলে যে আমার দোরগোড়ায় এসে পৌঁছবে, এটা খুবই আশ্চর্যের বিষয়। লন্ডনের বিষণ্ণ পরিবেশে দীর্ঘকাল কাটাবার সময় মাঝে মাঝেই প্রকৃতির কোলে শান্ত জীবন কাটাবার উদ্দেশ্যে যে আমাকে পেয়ে বসত, তখন আমি সম্পূর্ণভাবে সেই জীবনে ফিরে গিয়েই সাসেক্সের একটা ছোট বাড়িতে বসবাস করছিলাম। ঠিক সেই সময় ঘটনাটা ঘটল। জীবনের সেই অধ্যায়ে ভালো মানুষ ওয়াটসন তখন আমার নাগালের বাইরে। মাঝে মধ্যে সপ্তাহান্তিক ভ্রমণে সে হয়তো আমার সঙ্গে এসে দেখা করত, বাস ওই পর্যন্তই। কাজেই নিজেকে ইতিহাসকার হতে হবে। আহা, সেই সময় যদি সে আমার কাছে থাকতো, তাহলে সেই আশ্চর্য ঘটনা ও সব বিঘ্ন বাধা পেরিয়ে আমার সেই উল্লেখযোগ্য জয়লাভকে নিয়ে কত কথাই না সে লিখতে পারত। অবশ্য বর্তমান পরিস্থিতিতে আমার সহজ ভঙ্গিতেই আমার কাহিনীটি আমাকে বলতে হবে। সিংহকেশরের রহস্য সন্ধানে যে বিঘ্ন সংকুল পথে আমাকে নামতে হয়েছিল, তার প্রতিটি পদক্ষেপের বিবরণ আমাকেই দিতে হবে। ডাউন্স পর্বতের দক্ষিণ সানুদেশে আমার বাসভবনটি অবস্থিত। ইংলিশ চ্যানেলটাকে সেখানে চমৎকার দেখায়। এইখানটায় তীরভূমি চুনা পাথরে সম্পূর্ণ আবরিত। একটি মাত্র দীর্ঘ আঁকাবাঁকা পথ ধরে সেখানে নিচে নামা যায়, যে পথটাও যেমন খাড়া তেমনও পিচ্ছিল। পথটার একেবারে শেষে ভরা জোয়ারের সময়ও প্রায় 100 গজ জায়গা নুড়ি পাথর আর কাঁকড়ে ঢাকা থাকে। তীর রেখার এখানে ওখানে অনেকগুলি বাঁক এবং খাঁজ থাকায় প্রতিটি জোয়ারের সময় নতুন জল জমে সেখানে সুন্দর সুন্দর সব সাঁতারের জায়গা তৈরি হয়ে যায়। এই চমৎকার বেলাভূমিটি উভয় দিকেই বেশ কয়েক মাইল পর্যন্ত প্রসারিত। শুধু যে জায়গাটায় ছোট খাঁড়িটা এবং ফুলওয়ার্থ গ্রামটা অবস্থিত, সেইখানে এসেই এই তীরটা ভেঙে গেছে। আমার বাড়িটা নির্জন। আমি, আমার বৃদ্ধ পরিচারিকা এবং আমার মৌমাছিদের নিয়ে আমার সংসার। অবশ্য ওই আধ মাইল দূরে হ্যারল্ড স্ট্যাকহার্স্টের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান পাশ কপালি অবস্থিত। বেশ বড় একটা প্রতিষ্ঠান। বিভিন্ন বৃত্তি শিক্ষায় নিযুক্ত কয়েক 20 যুবক ও বেশ কিছু শিক্ষক কর্মচারী সেখানে থাকেন। স্ট্যাকহার্স্ট নিজে এক সময়কার বিখ্যাত নৌচালক ব্লু ও নামকরা সর্ববিদ্যা বিশারদ। এই উপকূল অঞ্চলে আসার পর থেকেই তার সঙ্গে আমার বেশ বন্ধুত্ব হয়েছে। একমাত্র তার সঙ্গেই আমার এতখানি ঘনিষ্ঠতা জন্মেছে যে সন্ধ্যার পরেও বিনা নিমন্ত্রণে আমরা একে অন্যের বাড়িতে যেতে পারি। 1907 সালের জুলাই মাসের শেষ দিকে একদিন প্রচণ্ড ঝড় উঠেছিল। বাতাসে ইংলিশ চ্যানেল ফুলে ফেঁপে উঠে সমুদ্রের জল একেবারে পাহাড়ের নিচে অবধি ছুটে এসেছিল, আর জল নেমে যাওয়ার পরে একটা নোনা জলের বিল রেখে গিয়েছিল। যে সকালবেলাকার কথা আমি বলছি, সেদিন ঝড় থেমে গিয়ে প্রকৃতি যেন নতুন করে ধোয়া মোছা হয়ে তাজা হয়ে উঠেছিল। এমন সুন্দর দিনে কোনো কাজ করা অসম্ভব, তাই সেই সুন্দর বাতাসে নিঃশ্বাস নেওয়ার জন্য প্রাতরাশের আগেই বেড়াতে বেরিয়ে পড়লাম। যে পাহাড়ে পথটা খাড়া তীরভূমিতে নেমে গেছে, সেই পথ ধরেই হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে শুনতে পেলাম পিছন থেকে কে যেন চিৎকার করে ডাকছে। হ্যারল্ড স্ট্যাকহার্স্ট হাত নাড়তে নাড়তে এগিয়ে আসছে। কি সুন্দর সকালটা মিস্টার হোমস!
আমি তো ধরেই নিয়েছিলাম আপনি বেড়াতে বেরোবেন। মনে হচ্ছে সাঁতারে যাচ্ছেন। ফুলে ওঠা পকেটটায় চাপড় মেরে সে আবার সেই পুরনো খেলা। হ্যাঁ, ম্যাকফারসন আগেই গেছেন, আশা করি ওনাকে ওখানে কি পাবো। ফিটজরয় ম্যাকফারসন বিজ্ঞানের শিক্ষক, চমৎকার প্রতিশ্রুতিময় যুবক, কিন্তু বাতজনিত জ্বর থেকে হৃৎপিণ্ডের গোলযোগ শুরু হওয়ায় তার জীবনটাই ব্যর্থ হয়ে বসেছে। স্বভাবতভাবেই সে একজন ক্রীড়াবিদ এবং হৃৎপিণ্ডের উপর খুব বেশি চাপ পড়ে না এমন যে কোনো খেলাতেই সে পারদর্শী। সে গ্রীষ্ম বা শীত বা সব ঋতুতেই সাঁতার কাটে। নিজেই আমি সাঁতার ভালোবাসি বলে অনেক সময় আমি তার সঙ্গে যোগ দিয়ে থাকি। ঠিক সেই মুহূর্তেই আমরা যেন তাকে দেখতে গেলাম। পথটা যেখানে শেষ হয়েছে সেখানকার পাহাড়ের উপরে তার মাথাটা দেখা গেল। তারপরই পাহাড়ের উপরে তার সমস্ত দেহটাই দেখা গেল, যেন মাতালের মতো টলছে। পর মুহূর্তেই 2 হাত তুলে ভয়ঙ্করভাবে চিৎকার করে সে মুখ থুবড়ে পড়ে গেল। স্ট্যাকহার্স্ট ও আমি তখন ছুটে গেলাম, প্রায় 50 গজ দূরে তাকে চিত হয়ে শুইয়ে দিলাম। তখন তার মৃত্যু আসন্ন। ওই চকচকে গর্তে বসা চোখ, ভয়ঙ্কর বিবর্ণ চোখের আর কোনো অর্থই হতে পারে না। মুহূর্তের জন্য তার মুখের ওপর বুঝি জীবনের আলো ঝিলিক দিয়ে উঠল। সাবধান করে দেবার আগ্রহে মাত্র 2-3টি কথা সে উচ্চারণ করল, কতগুলি জড়ানো অস্পষ্ট, কিন্তু তার শেষের সেই কথায় আর্তনাদের মতো তার মুখ থেকে বেরিয়ে এলো। তাতে আমার মনে হলো সে বলল, সিংহের কথাগুলো সম্পূর্ণ অবান্তর দুর্বোধ্য, কিন্তু কোনো মতেই তার অন্য কোনো অর্থ আমি করতে পারলাম না। তারপর মাটি থেকে কিছুটা উঠে হাত দুটো আকাশের দিকে ছুঁড়ে দিয়ে একপাশে কাত হয়ে পড়ে গেল। সে মারা গেল। এই ঘটনার আকস্মিক আতঙ্কে আমার সঙ্গীটি একেবারেই বিমূঢ় হয়ে পড়ল, কিন্তু আমার প্রতিটি ইন্দ্রিয় যথারীতি সজাগ হয়ে উঠল। হওয়ার প্রয়োজনও ছিল, কারণ আমি সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলাম যে আমরা একটা অসাধারণ ঘটনার মুখোমুখি এসে দাঁড়িয়েছি। লোকটার পরনে ছুঁচি ছিল বারবেরি ওভারকোট, ট্রাউজার আর ফিতে খোলা ক্যাম্বিসের জুতো। বারবেরি কোটটা তার গলায় শুধু জড়ানো ছিল, কাজেই সে উপর হয়ে পড়ে যেতেই কোটটা সরে গিয়ে তার শরীরটা বেরিয়ে পড়েছিল। অপার বিস্ময়ে আমরা সেদিকেই হাঁ করে তাকিয়ে রইলাম। তার পিঠটা গাঢ় লাল দাগে ভর্তি, যেন কেউ সরু তারের চাবুক দিয়ে তাকে ভীষণভাবে মেরেছে। যে বস্তুটা দিয়ে তাকে মারা হয়েছে সেটা খুবই নমনীয়, কারণ মারের দাগগুলি তার গলা ও পাঁজরের অনেকখানি জায়গায় ফুলে উঠেছে। থুতনি বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। যন্ত্রণায় কাতর হয়ে নিচের ঠোঁটটা সে নিজেই কামড়েছে বলে মনে হলো। তার ঝুলে পড়া বিকৃত মুখ দেখেই বোঝা যায় যে কি ভয়ঙ্কর যন্ত্রণা সে সহ্য করেছে। আমি মৃতদেহটার পাশে হাঁটু ভেঙে বসেছিলাম, আর স্ট্যাকহার্স্ট ছিল দাঁড়িয়ে। ঠিক এমন সময় আমাদের উপর একটা ছায়া পড়াতে দেখলাম আয়ান মুরডক আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। মুরডক গণিতের শিক্ষক, ঢ্যাঙা, সরু এবং গায়ের রং গাঢ়। সে এমনভাবে একা একা থাকে আর এতই কম কথা বলে যে কাউকেই তার বন্ধু বলা চলে না। মৌলিক সংখ্যা ও সূচিগণ ক্ষেত্র বিষয়ক চিন্তার এমন এক উচ্চতর অমূর্ত জগৎ সে বাস করে, যার সঙ্গে সাধারণ জীবনযাত্রার কোনো সম্পর্ক নেই। ছাত্ররা তাকে একটু খ্যাপা ধরনের লোক বলেই মনে করে এবং হয়তো তাকে নিয়ে তারা মজাও করত, কিন্তু লোকটির শিরায় বইত এক ধরনের অদ্ভুত চাষাড়ের রক্ত। সেটা যে শুধু তার কয়লা কালো চোখে আর গাঢ় রঙের মুখেই ফুটে উঠত তা নয়, মাঝে মাঝে সে এমনভাবে রাগে ফেটে পড়ত যে তাকে হিংস্র ছাড়া আর কিছুই বলা চলে না। একদিন ম্যাকফারসনের ছোট কুকুরটার ব্যবহারে উত্ত্যক্ত হয়ে সে কুকুরটাকে ছুঁড়ে একটা জানলার কাঁচের পাল্লার ভিতর দিয়ে ফেলে দিয়েছিল। শিক্ষক হিসাবে সে যদি খুবই ভালো না হতো তবে স্ট্যাকহার্স্ট হয়তো সেদিনই তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিত। সেই বিচিত্র জটিল স্বভাবের লোকটাই এখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে।
আমার মনে হলো যে সামনের দৃশ্য দেখে সে সত্যিই বেশ মর্মাহত হয়েছে, যদিও কুকুরের ঘটনাটা থেকে বোঝা যায় যে মৃত লোকটি ও তার সঙ্গে সেরকম কোনো সহানুভূতির বন্ধন ছিল না। অ্যালাস রেস্ট ইন পিস। বেচারি, আমি কি করতে পারি? আমি কিভাবে সাহায্য করতে পারি? আপনি কি ওর সঙ্গে ছিলেন? কি হয়েছে কি বলতে পারবেন? না না, আজ সকালে আমার দেরি হয়ে গিয়েছিল। আমি বেলাভূমিতে মোটেই যাইনি। পাশকপালি থেকে আমি সোজা এখানে এসেছি। আমি কি করতে পারি? ইমিডিয়েটলি ভিজিট দ্য ফুলবার্ড পুলিশ স্টেশন। অবিলম্বে তাদের ব্যাপারটা জানান। একটি কথাও না বলে সে ছুটে চলে গেল। আমি প্রয়োজনীয় কাজে হাত দিলাম। আর এই দুর্ঘটনায় অতিমাত্রায় বিচলিত স্ট্যাকহার্স্ট মৃতদেহটার পাশেই রইল। স্বভাবতই আমার প্রথম কাজ হলো সাগর তীরে তখন কে কে ছিল সেটা জানা। রাস্তাটার ওপর থেকে সমস্ত জায়গাটাই নজরে পড়েছিল। সবটাই একেবারে ফাঁকা। শুধু অনেকটা দূরে 2-3টে কালো মূর্তি দেখা যাচ্ছিল, যারা ফুলওয়ার্থ গ্রামের দিকে চলে যাচ্ছিল। সে বিষয়ে নিশ্চিত হয়ে আমি পথ ধরে নামতে লাগলাম। পথে হয় কাদা, নয়তো চুনাপাথরের সঙ্গে মেশানো সরমাটি ছড়িয়ে আছে। সর্বত্রই দেখতে পেলাম একই পায়ের ছাপ উঠেছে এবং নেমেছে। সেদিন সকালে অপর কেউ সেই পথ দিয়ে সাগর তীরে যায়নি। এক জায়গায় দেখতে পেলাম একখানা খোলা হাতের ছাপ, তার আঙুলগুলো ঢালুর দিকে বাড়ানো। বোঝাই যাচ্ছে বেচারি ম্যাকফারসন পথ বেয়ে ওঠবার সময় পড়ে গিয়েছিল। গোল গোল কিছু গর্তও সেখানে ছিল, যা দেখে বোঝা গেল যে একাধিকবার হাঁটুর উপরেও সে পড়ে গিয়েছিল। পথের একেবারে নিচে সেই নোনা জলের বিলটা জোয়ারের টানে সরে গিয়ে যেটা গড়ে উঠেছে, তার পাশেই ম্যাকফারসন পোশাক ছেড়েছিল, কারণ পাথরের ওপর তার তোয়ালেটা তখনও ছিল। তোয়ালেটা ভাঁজ করা এবং শুকনো। সুতরাং বোঝা গেল যে সে মোটেই জলে নামেনি। শক্ত কাঁকড়ের মধ্যে খুঁজতে খুঁজতে 2-1 জায়গায় বালির ওপর তার ক্যাম্বিসের জুতোর ছাপ এবং তার খালি পায়ের ছাপও দেখতে পেলাম। এর থেকে প্রমাণ পাওয়া গেল যে স্নানের সব আয়োজনই সে করেছিল। কিন্তু তোয়ালেটা দেখে বোঝা গেল যে সত্যি সত্যি সে স্নান করেনি। সমস্যাটি বেশ পরিষ্কার হয়ে ফুটে উঠেছে। বোধ হয় আমাকে এর আগে কখনো এমন বিচিত্র সমস্যার সম্মুখীন হতে হয়নি। লোকটি বেলাভূমিতে ছিল খুব বেশি হলে 15 মিনিট। পাশ কপালি থেকে স্ট্যাকহার্স্ট তখন পিছন পিছনই গিয়েছিল, কাজেই সময়ের ব্যাপারে কোনো সন্দেহই থাকতে পারে না। সে গিয়েছিল স্নান করতে, আর খালি পায়ের ছাপ দেখেই বোঝা যাচ্ছে যে জামা জুতো খুলেছিল। তারপর হঠাৎই সব জামা কাপড় কোনো মতে গায়ে জড়িয়ে সবই এলোমেলো ও না বাঁধা অবস্থায় ছিল। সে স্নান না করেই ফিরে যায়। অন্তত গা মাথা যে মোছেনি সেটা তো পরিষ্কার। তার মত পরিবর্তনের কারণ অত্যন্ত অমানসিক বর্বরতার সঙ্গে তাকে চাবুক মারা হয়েছে। তাকে এমনভাবে নির্যাতন করা হয়েছে যে যন্ত্রণায় সে নিজের ঠোঁট কামড়ে ধরেছে এবং কোনো রকম হামাগুড়ি দিয়েই সে এগিয়ে এসে মৃত্যুর মুখে ঢলে পড়েছে। এই বর্বরচিত কাজ কে করেছে? একথা ঠিক যে পাহাড়ের নিচে কতগুলি গুহা গহ্বর আছে, কিন্তু অস্ত সূর্যের আলো এমনভাবে সেগুলির ওপর পড়েছে যে সেখানে লুকিয়ে থাকবার মতো কোনো সুযোগ ছিল না। বেলাভূমিতে আর ছিল অনেক দূরে কিছু কিছু লোক, কিন্তু তারা এত দূরে ছিল যে এই অপরাধের সঙ্গে তাদের কোনো রকম সম্পর্কই থাকতে পারে না। তাছাড়া নোনা জলের যে বিলটাতে ম্যাকফারসনের স্নান করার কথা ছিল, সমুদ্রের বুকে কাছাকাছি 2-3টে মাছ ধরা নৌকো ছিল। অবসর সময়ে সেই নৌকোর লোকদের কিছু জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। তদন্ত চালাবার কয়েকটা পথ হয়তো আছে, কিন্তু তার কোনোটাই কোনো স্পষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার মতো নয়। অবশেষে মৃতদেহের কাছে ফিরে গিয়ে দেখি কিছু ভ্রাম্যমান মানুষ সেখানে জড়ো হয়েছে। অবশ্য স্ট্যাকহার্স্ট তো ছিলই। আবার মুরডকও গ্রামের কনস্টেবল অ্যান্ডারসনকে নিয়ে সবে হাজির হয়েছে। লোকটি দেখতে মোটাসোটা, মুখে আদা রং গোঁফ, সাসেক্স ধরনের পেটা মজবুত শরীর, বাইরেটা ভারী বর্ধক হলেও তার আড়ালে সাধারণ সুবুদ্ধির অভাব নেই। সব কিছু মনোযোগ দিয়ে শুনল, আমরা যা কিছু বললাম সব টুকে নিল এবং শেষ পর্যন্ত একপাশে আমায় ডেকে নিয়ে গেল। মিস্টার হোমস, আপনার পরামর্শ পেলে খুব ভালো হয়।
ব্যাপারটা এত বড় যে এর মীমাংসা করা আমার পক্ষে খুবই শক্ত। আর আমি যদি ভুল করি তাহলে লিউই আমাকে কথা শোনাবে। আপনি আপনার হায়ার অথরিটি এবং একটা ডক্টরকে খবর দিন এবং না আসা অব্দি তারা যেন এখান থেকে কোনো জিনিস সরানো না হয়। আর হ্যাঁ, এখানে যথাসম্ভব যত কম নতুন পায়ের ছাপ পড়ে সেই দিকে দৃষ্টি রাখুন। ততক্ষণে আমি মৃত লোকটির পকেটগুলো খুঁজে দেখলাম। পেলাম তার রুমাল, একখানা বড় ছুরি এবং ছোট ভাঁজ করা তাসের খাপ, আর ভেতর থেকে এক টুকরো কাগজ বেরিয়ে গেছে। ভাঁজ খুলে কাগজখানা কনস্টেবলের হাতে দিলাম। আঁকা বাঁকা মেয়েলি হাতে তাতে লেখা ছিল, আমি সেখানে অবশ্য থাকবো, তুমি নিশ্চিত থাকতে পারো মজি। শুনতে একটা প্রেমের ব্যাপারের মতো, একটা অভিসারের ব্যবস্থা। যদিও কোথায় এবং কখন ঘটবে সে কথার কোনো উল্লেখ নেই। কনস্টেবল সেটাকে আবার সেই তাসের খাপের মধ্যে ভরে অন্য সব জিনিস সমেত বারবেরি কোটের পকেটেই রেখে দিল। তারপর আর কোনো কাজের কথা না মনে না আসায় আমি প্রাতরাশের জন্য বাড়ি ফিরে গেলাম, কিন্তু তার আগে ব্যবস্থা করে গেলাম যাতে পাহাড়ের নিচটাতে ভালোভাবে তল্লাশি চালানো হয়। 2-1 ঘন্টার মধ্যেই স্ট্যাকহার্স্ট আমাকে এসে জানালো যে মৃতদেহ পাশকপালিতে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রাথমিক বিচার বিভাগীয় তদন্ত সেখানেই হবে। সেই সঙ্গে কিছু গুরুতর ও সুনির্দিষ্ট সংবাদও সে আমায় দিল। যেমন আশা করেছিলাম, পাহাড়ের নিচে তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি, কিন্তু ম্যাকফারসনের ডেস্কে পাওয়া কাগজপত্র পরীক্ষা করে দেখা গেছে যে ফুলওয়ার্থের জনৈক মিস মড বেলামির সঙ্গে কিছু গোপন পত্রালাপ চলছিল। সেসব চিঠি কে লিখেছে তার প্রমাণও আমরা পরে পেয়েছিলাম। সে বলল, চিঠিগুলো পুলিশের হেফাজতে আছে, আমি সেগুলো আনতে পারিনি, তবে ওই একটা গভীর ভালোবাসাবাসি যে চলছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অবশ্য মহিলাটি ম্যাকফারসনের সাক্ষাতের একটা ব্যবস্থা ঠিকই করেছিলেন। এই ঘটনাটি ছাড়া এই সব চিঠিপত্রকে এই ভয়ঙ্কর ঘটনার সঙ্গে জড়িত করবার আর কোনো কারণই আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আর তাও একটা এমন একটা স্থানের জায়গায় যেখানে আপনারা সকলেই যাতায়াত করে থাকেন। কিছু ছাত্র যে ম্যাকফারসনের সঙ্গে ছিল না সেটাও একটা আকস্মিক ঘটনা। নেহাতি আকস্মিক ঘটনা কি? স্ট্যাকহার্স্টের ভুরু চিন্তায় কুঞ্চিত হলো। সে বলল, আয়ান মুরডকই তাদেরকে আটকে রেখেছিল। সে চেয়েছিল প্রাতরাশের আগেই তারা যেন বীজগণিতের অঙ্কগুলি কষে রাখে। বেচারি এ ব্যাপারে খুবই মুশকিল পড়েছে। কিন্তু আমি যতদূর শুনেছি তাদের মধ্যে কিন্তু কোনো বন্ধুত্ব ছিল না। একসময় ছিল না, কিন্তু বছরখানেক হলো মুরডক ম্যাকফারসনের সঙ্গে এতখানি ঘনিষ্ঠ হয়ে উঠেছে যেমনটি যেন আর কখনো কারোর সঙ্গে হয়নি। সে স্বভাবতই দরদি প্রকৃতির মানুষ নয়। আমি তাই শুনেছি। আপনি হ্যাঁ আপনি তাই বলেছিলেন যে একটা কুকুরকে নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছিল। ও সেসব মিটে গেছে, কিন্তু হয়তো কিছুটা প্রতিহিংসার মনোভাব রয়ে গেছে। না 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 না, আমি স্থির জানি তারা সত্যিই খুব ভালো বন্ধু ছিল। সে কথা থাক, আমাদের কিন্তু মেয়েটির সম্পর্কে খোঁজ খবর নিতে হবে। আপনি কি তাকে চেনেন? সকলেই তাকে চেনে। সে তো এই অঞ্চলের সুন্দরী, প্রকৃত সুন্দরী মিস্টার হোমস। তার ওপর সকলেরই চোখ পড়বে। ম্যাকফারসন যে তার প্রতি আকৃষ্ট হয়েছে আমি জানতাম, কিন্তু চিঠিপত্র দেখে যেরকম মনে হচ্ছে যে ব্যাপারটা যে ততদূর গড়িয়েছে এই ধারণা কিন্তু আমার ছিল না। কিন্তু মেয়েটি কে? ওই বুড়ো টম বেলামির মেয়ে। এই বড় ফুলওয়ার্থে সব নৌকো ও স্নানঘরের মালিক। গোড়ায় ছিল সে একজন জেলে কিনা, কিন্তু এখন বেশ একজন শাসালো লোক মশাই। সে ও তার ছেলে উইলিয়ামই তো ব্যবসাটা চালায়। Shall I visit ফুলওয়ার্থ? এবং ওখানে কি তাদের সাথে একবার দেখা করে আসবো? কোন অজুহাতে? অজুহাত একটা সহজেই বের করা যাবে। আর যাই হোক, এই লোকটা কিন্তু নিজেকেই নিজে এমন নির্দয় ভাবে চাবুক মারেন। নিশ্চয়ই কোনো মানুষের হাতে চাবুকটা ছিল, যদি চাবুকের আঘাত হয়ে থাকে। এই নির্জন অঞ্চলে তার পরিচিতির সংখ্যা নিশ্চয়ই সীমিত ছিল। সব দিক দিয়ে ব্যাপারটাকে যদি অনুসরণ করি
we'll definitely find the motive. And the motive will lead us to the culprit. যে দুর্ঘটনা চোখের সামনে দেখেছি তাতে মনটা বিষাক্ত না হয়ে থাকলে গন্ধব্যাকুল ঝোপঝাড়ের বিপরীতে পথ চলতে খুবই ভালোই লাগবে। উপসাগরটা যেখানে অর্ধবৃত্তাকারে বাঁক নিয়েছে তার ওপরে ফুলওয়ার্থ গ্রামটা অবস্থিত। পুরনো ধাঁচের কুড়ে ঘরগুলির পিছনে উঁচু জমির ওপর কয়েকটি আধুনিক বাড়ি গড়ে উঠেছে। স্ট্যাকহার্স্ট তার একটাতে আমাকে নিয়ে গেল। এইটাই হলো আশ্রয়। নামটা বেলামির দেওয়া। যে বাড়িটার এক কোণে একটা বুরুজ আর ছাদটা সেলেট পাথরের। যে লোক একেবারে শূন্য হাতে জীবন শুরু করেছিল তার পক্ষে বাড়িটা মন্দ নয়, কিন্তু আরে ওইদিকে দেখুন। আশ্রয়ের বাগানের গেটটা খুলে একটি লোক বেরিয়ে এলো। সেই ঠ্যাঙা কোনাটে দল ছাড়া লোকটিকে চিনতে আর কারোর ভুল হলো না। গণিতজ্ঞ আয়ান মুরডক। এক মুহূর্ত পরেই রাস্তার ওপর আমরা তার মুখোমুখি হলাম। আরে মুরডক, হ্যালো, স্ট্যাকহার্স্ট বলে উঠল। লোকটি মাথা নাড়ল, তার বিচিত্র কাল চোখে কটাক্ষ আমাদের দিকে তাকালো, তারপর পাশ কাটিয়ে চলেই যেত, কিন্তু অধ্যক্ষ তার হাতটা ধরে ফেলল। আপনি এখানে কি করছিলেন? সে প্রশ্ন করল। মুরডকের চোখ মুখ রাগে লাল হয়ে উঠল। আপনার বাড়িতে আমি অধীন স্যার, কিন্তু আমার ব্যক্তিগত কাজের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে এটা কিন্তু আমার জানা ছিল না। ইতিমধ্যে যা কিছু সইতে হয়েছে তাতেই স্ট্যাকহার্স্টের স্নায়ু তেতেই ছিল। হয়তো অন্য সময় হলে সে অপেক্ষা করত, কিন্তু এখন তার মেজাজ সম্পূর্ণ বিগড়ে গেল। এই অবস্থায় আপনার এই জবাব একান্ত অবাধ্যতার পরিচয় মিস্টার মুরডক। হ্যাঁ, আপনার প্রশ্নটাও হয়তো সেই দলেই পড়ে। আপনার উদ্ধত আচরণের জন্য আমি এই প্রথম উপেক্ষা করছি না, কিন্তু মনে রাখবেন এইটাই শেষ। যত তাড়াতাড়ি সম্ভব আপনার ভবিষ্যতের জন্য নতুন করে ব্যবস্থা করবেন। আমিও তাই ভেবেছি। যে একটিমাত্র মানুষের জন্য পাশকপালই বাসযোগ্য ছিল, আজ আমি তাকেও হারিয়েছি। সে নিজের পথে পা চালিয়ে দিল। ক্রুদ্ধ দৃষ্টিতে তার দিকে স্ট্যাকহার্স্ট চেঁচিয়ে বলল, উফ, লোকটা কি অসম্ভব অসহ্য নয় কি? একটা ধারণা আমার মনের ওপর চেপে বসলো যে মিস্টার আয়ান মুরডক অকুস্থল থেকে পালিয়ে যাওয়ার প্রথম সুযোগটি গ্রহণ করল। একটা অস্পষ্ট ছায়া, সন্দেহ যেন আমার মনের মধ্যে ধীরে ধীরে আকার নিচ্ছে। হয়তো বেলামিদের সঙ্গে দেখা করলে এ ব্যাপারে আরও কিছু আলোকপাত হতে পারে। স্ট্যাকহার্স্ট তখন নিজেকে সংযত করেছে, তাই আমরা দুজনেই বাড়িটার দিকে এগিয়ে গেলাম। মিস্টার বেলামি একজন মাঝবয়সী লোক। তার দাড়ি আগুনের মতো লাল। মনে হলো সে বেজায় রেগে আছে। তার মুখটা তার দাড়ির মতো লাল। না স্যার, এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমার ছেলেও। বসবার ঘরের এক কোণে বসে থাকা শক্ত সমর্থ যুবকটিকে দেখিয়ে সে বলল, আমার সঙ্গে একমত যে মদের প্রতি মিস্টার ম্যাকফারসনের আচরণ অপমানজনক। হ্যাঁ মশাই, চিঠিপত্র লেখালেখি চলেছে, দেখা সাক্ষাৎ হয়েছে এবং আরো অনেক কিছুই হয়েছে যা আমরা কেউই সমর্থন করি না, অথচ বিবাহ কথাটার উল্লেখ পর্যন্ত কোথাও নেই। ওর মা নেই, আমরাই ওর একান্ত অভিভাবক, কাজেই আমরা স্থির করেছি। তার মুখের কথা শেষ হওয়ার আগেই মহিলাটি স্বয়ং সেখানে হাজির হলো। পৃথিবীর যে কোনো সভা যেন তার উপস্থিতিতে ধন্য হয়ে হতো, সে কথা বলাই বাহুল্য। এই পরিবেশে এমন একটা শিকড় থেকে যে এমন যে ফুল ফুটতে পারে তা কে কল্পনা করেছে? আমি কখনো নারীর প্রতি আকর্ষণ বোধ করি না, কারণ চিরদিনই মস্তিষ্কই আমার হৃদয়বৃত্তিকে পরিচালিত করে থাকে। কিন্তু তার সুডোল মুখখানি ও গায়ের রঙের উপকূলীয় অঞ্চলীয় নরম সুষমার দিকে তাকিয়ে আমিও না ভেবে থাকতে পারলাম না যে যে কোনো যুবকই তাকে দেখে অনাহত হৃদয়ে চলে যেতে পারে না। এখনো মেয়েটি দরজা ঠেলে বিস্ফারিত তীক্ষ্ণ দৃষ্টি মেলে হ্যারল্ড স্ট্যাকহার্স্টের সম্মুখে এসে দাঁড়ালো। বলল, আমি জানি যে ফিটজার মারা গেছে, তাই বিস্তারিত বিবরণ জানতে কোনো রকম শঙ্কা করবেন না। বাবাই বুঝিয়ে বলল, আপনাদের সেই অপর ভদ্রলোকটা এই খবরটা দিয়ে গেলেন। এই ব্যাপারের সঙ্গে আমার বোনকে জড়াবার তো কোনো কারণ নেই। বোনটি তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো। এটা আমার ব্যাপার উইলিয়াম, দয়া করে আমার মতো করেই এর ব্যবস্থা করতে দাও। যেভাবেই হোক একটা অপরাধ সংগঠিত হয়েছে,
এই কাজ যে করেছে তা বের করতে যদি আমি সাহায্য করতে পারি, তাহলে মৃতের প্রতি সেটাই হবে আমার ন্যূনতম কর্তব্য। আমার সঙ্গীর মুখ থেকে ঘটনার একটি সংক্ষিপ্ত বিবরণ সে শান্তভাবে মনোযোগ দিয়ে শুনল। তা থেকেই বুঝলাম মহিলাটি যেমন সুন্দরী তেমনই কঠিন চরিত্রের অধিকারিণী। একটি বিশিষ্ট পরিপূর্ণ নারী রূপে মঠ বেলামি চিরদিন আমার স্মৃতিতে থেকে থাকবে। মনে হলো যেন আমাকে সে আগে থেকেই চেহারায় চিনত, কারণ শেষে সে আমার দিকে তাকিয়ে বলল, এদের ন্যায় বিচার করুন মিস্টার হোমস। আর যাই হোক, এ কাজে আমার সহানুভূতি ও সাহায্য আপনি পাবেন। মনে হলো কথাগুলি বলবার সময় সে উদ্ধত ভঙ্গিতে তার বাবা আর তার ভাইয়ের দিকে তাকিয়েছিল। আমি বললাম, আপনাকে ধন্যবাদ। এই সব ব্যাপারে আমরা স্ত্রীলোকের ইনটিউশনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। আপনি এরা কথাটি ব্যবহার করলেন। আপনি কি শিওর যে এখানে একজনের বেশি জড়িত আছে? মিস্টার ম্যাকফারসনকে আমি ভালোভাবেই জানি। সে ছিলেন সাহসী ও শক্তিমান। কোনো একজন লোকের পক্ষে তাকে এভাবে উৎপীড়ন করা সম্ভব নয়। শুধু আপনার সঙ্গে কি একটা পার্সোনালি কথা বলতে পারি? তোমাকে বলেছি মড, এই ব্যাপারে নিজেকে জড়িও না। তার বাবা সক্রোধে বলে উঠল। সে অসহায়ভাবে আমার দিকে তাকালো। আমি কি করতে পারি? ইমিডিয়েটলি এভরিওয়ান উইল নো। এবং তা নিয়ে যদি আমি এখানে আলোচনা করি তাতে কারোর কিছু ক্ষতি হতে পারে না। আমি কিন্তু গোপনীয়তা রক্ষারই পক্ষপাতী। তবে যদি আপনার বাবা সেটা না চান তাহলে তিনিও কিন্তু আমাদের এই আলোচনায় যোগ দিতে পারে। তখন মৃত লোকটির পকেটে যে চিরকুটটি পাওয়া গেছে সে কথা বললাম। বিচারের সময় সেটাকে উপস্থিত করা হবে। এই বিষয়ে আপনাকে আমি কিছু আলোকপাত যদি করতে বলতে পারি তাতে কি ক্ষতি আছে? ব্যাপারটাকে রহস্যময় করে রাখার মতো তো কোনো কারণ দেখি না। আমাদের বিয়ের কথাবার্তা পাকা হয়ে গেছিল, শুধু আমরা সেটাকে গোপন রেখেছিলাম কারণ ফিটজার এর বুড়ো কাকা এখন মরবার মুখে, আর তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করলে তিনি হয়তো তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতেন। এছাড়া আর কোনো কারণ ছিল না। তা এই কথা তো আমাদের তুমি বলতেই পারতে। মিস্টার বেলামি খেকিয়ে উঠল। তুমি যদি এতটুকু সহানুভূতি দেখাতে তাহলে তাই বলতাম বাবা। তারা নিজের সমাজের বাইরের কোনো লোককে আমার মেয়ে পছন্দ করবে তাতে আমার আপত্তি আছে। তার বিরুদ্ধে তোমার এই মনোভাবের জন্যই তোমাকে কিছু বলিনি। আর এই সাক্ষাৎকারের ব্যবস্থা সম্পর্কে বলি, এটার জবাবে ওটাই লিখেছিলাম। প্রিয়তম, মঙ্গলবার ঠিক সূর্যাস্তের পরে বেলাভূমিতে সেই পুরনো জায়গায় একমাত্র সেই সময় আমার পক্ষে বেরোনো সম্ভব। FM। আজ সেই মঙ্গলবার, আর আজ রাতেই তার সঙ্গে দেখা করবো ভেবেছিলাম। কাগজখানা উল্টে দেখলাম। এটা তো ডাকে আসেনি, তাহলে আপনি পেলেন কি করে? এই প্রশ্নের জবাব আমি দেব না। আপনি যে ব্যাপারে তদন্ত করছেন তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, কিন্তু তদন্তের বিষয়ে যে কোনো প্রশ্নের জবাব আমি খুব খোলাখুলিভাবেই দেব। সে তার কথা মতো কাজ করলো, কিন্তু তাতে আমাদের তদন্তের কোনো সুবিধেই হলো না। তার প্রেমিকের যে কোনো গুপ্ত শত্রু থাকতে পারে একথা ভাববারও তার কোনো কারণই ছিল না। অবশ্য সে স্বীকার করলো যে তার নিজের আরও কিছু স্তাবক ছিল। মিস্টার আয়ন মুরডক কি তাদের একজন? তার মুখ লাল হয়ে উঠল। তাকে বেশ বিচলিত বোধ হলো। একসময় আমিও তাই মনে করতাম, কিন্তু তিনি যখন আমার আর ফিটজারের সম্পর্কটা বুঝতে পারলেন তখন সে ধারণা সম্পূর্ণ বদলে গেল। এই বিচিত্র মানুষটিকে ঘিরে যে ছায়া নেমে আসছিল সেটা যেন আরেকবার সুস্পষ্ট আকার ধারণ করতে লাগলো। তার কাগজপত্র পরীক্ষা করতে হবে, গোপনে তার ঘরে তল্লাশি চালাতে হবে। স্ট্যাকহার্স্ট এই ব্যাপারে সহযোগিতা করতে ইচ্ছুক, কারণ তার মনেও সন্দেহের দানা বেঁধে উঠেছে। এই জটিল গ্রন্থির একটা খোলা দিক আমাদের হাতে এসেছে। এই আশা নিয়েই আমরা আশ্রয় থেকে ফিরে এলাম। সপ্তাহ পার হয়ে গেল। বিচার বিভাগীয় তদন্তের ফলে নতুন কিছু জানা গেল না। আরও তথ্যাদি গ্রহণের জন্য তদন্ত মুলতুবি রাখা হয়েছে। স্ট্যাকহার্স্ট সততার সঙ্গে তার অধীনস্থ শিক্ষকটি সম্পর্কে খোঁজ খবর করছে। তার ঘরটাতে মোটামুটি তল্লাশিও চালিয়েছে, কিন্তু তাতে কোনো ফল হয়নি। আমি নিজেই সমস্ত ব্যাপারটাকে আরেকবার সরেজমিনে ও চিন্তাগতভাবে পরীক্ষা করে দেখেছি, কিন্তু কোনো নতুন সিদ্ধান্তে যেতে পারিনি।
পাঠক নিশ্চয়ই লক্ষ্য করবেন যে আমার অভিযানের ইতিবৃত্তে এমন আর কোনো কেসের উল্লেখ নেই যেখানে আমার শক্তি সামর্থ্য এমনভাবে সীমাবদ্ধ হয়ে পড়েছে। এমনকি কল্পনাতেও আমি এই রহস্যের কোনো সমাধান খুঁজে পাইনি। তারপরেই এলো কুকুরের ঘটনাটা। যে বিচিত্র বেতার বার্তার সাহায্যে গ্রামের মানুষরা গ্রামাঞ্চলের নানা সংবাদ গ্রহণ করে থাকে, তেমনভাবেই আমার বুড়ি বাউরালি কুকুরটার কথা জানতে পারে। একদিন সন্ধ্যায় সে বলল, কি জানেন স্যার, মিস্টার ম্যাকফারসনের কুকুরের কাহিনীটা বড়ই করুণ। এই ধরনের আলোচনায় আমি সাধারণত উৎসাহ দেখাই না, কিন্তু কথাগুলি আমার মনোযোগ আকর্ষণ করলো। মিস্টার ম্যাকফারসনের কুকুরের কি হয়েছে? মারা গেছে স্যার, মনিবের শোকেই মারা গেছে। এ কথা তোমাকে কে বলেছে? সে কি স্যার, সকলেই তো বলা বলি করছে। কুকুরটা ভয়ানক মুষড়ে পড়েছিল, 1 সপ্তাহ কিচ্ছুই খায়নি। তারপর আজ বাঁশকপালি 2জন যুবক সেটাকে সমুদ্রের তীরে মরা অবস্থায় দেখতে চায়। যেখানে তার মনিব মারা গিয়েছিল ঠিক সেখানেই। কথাগুলি এখনো আমার স্পষ্ট মনে আছে। সঙ্গে সঙ্গে মনে হলো যে এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। কুকুরটা যে মারা গেল সেটা কুকুরটার প্রভুভক্তি ও বিশ্বস্ততার পরিচয়, কিন্তু ঠিক সেইখানে এই নির্জন সমুদ্র তীরই বা তার মৃত্যুস্থল হলো কেন? এও কি সম্ভব যে কুকুরটাও কোনো মারাত্মক প্রতিহিংসার শিকার হয়েছে? এও কি সম্ভব? হ্যাঁ, ধারণাটা তখনও অস্পষ্ট, কিন্তু ইতিমধ্যেই আমার মনের মধ্যে কিছু একটা গড়ে উঠেছে। কয়েক মিনিটের মধ্যেই আমি বাঁশকপালিতে গিয়ে হাজির হলাম। স্ট্যাকহার্স্ট তার পড়ার ঘরেই ছিল। সাডবিউরি ও ব্লাউস্ট নামে যে দুটি ছাত্র কুকুরটাকে দেখেছিল, আমার অনুরোধে সে তাদেরকে ডেকে পাঠালো। তাদের একজন বলল, হ্যাঁ, জলাশয়ের একেবারে কিনারে ওটা পড়েছিল। নির্ঘাত মৃত মুনিবের পথ ধরেই ওটা সেখানে এসেছিল। প্রভুভক্ত বাচ্চা কুকুর এয়ারটেল টেরিয়ারটাকে দেখলাম হল ঘরের মাদুরের উপর শুইয়ে রাখা হয়েছে। শরীরটা শক্ত কাঠ হয়ে গেছে, ঠোঁট দুটো ঠেলে বেরিয়ে এসেছে, আর পাগুলো বেঁকে আছে। সর্বত্রই যন্ত্রণার স্পষ্ট ছাপ। বাঁশকপালি থেকে হাঁটতে হাঁটতে স্নানের জায়গাটায় গেলাম। সূর্য অস্ত গেছে, বড় পাহাড়টার কালো ছায়া জলের উপর পড়েছে। জলাশয়টা শীষের পাতের মতো ঝিকমিক করছে। জায়গাটা নির্জন, জীবনের কোনো চিহ্ন নেই, শুধু দুটো সাগর পাখি মাথার উপরে পাক খেয়ে খেয়ে ডাকছে। আবছা আলোয় দেখতে পেলাম যে পাথরটার উপর তার মনিবের তোয়ালিটা রাখা ছিল, তার চারিদিকের বালির ওপরে ছোট কুকুরটার পায়ের চিহ্ন রয়েছে। গভীর চিন্তায় ডুবে গিয়ে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলাম। চারিদিকের ছায়াগুলো ক্রমশ গাঢ়তর হয়ে এলো। মনের মধ্যে নানা চিন্তার দ্রুত প্রবাহ। একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যখন দেখা যায় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জিনিসটাকে আপনি খুঁজছেন সেখানে সেটি রয়েছে, অথচ আপনি তাকে ধরতে পারছেন না, সে যে কী অবস্থা তা আপনারা জানেন। সেদিন সন্ধ্যায় সে মৃত্যুর আসনের পাশে একাকী দাঁড়িয়ে আমার মনের অবস্থাও সেই রকম হয়েছিল। শেষ পর্যন্ত মুখ ঘুরিয়ে নিয়ে ধীরে ধীরে বাড়ির পথে হাঁটতে লাগলাম। পথটায় একেবারে মাথায় উঠেই আমার একটা কথা মনে এলো। এত আগ্রহের সঙ্গে যে জিনিসটাকে বৃথায় এতক্ষণ ধরতে চেষ্টা করছিলাম, বিদ্যুতের চমকের মতোই সেটা আমার মনে পড়ে গেল। আপনারা জানেন, নইলে ওয়াটসন বৃথাই এত কথা লিখেছে যে বিবিধ জ্ঞানের মস্ত একটা বড় ভাণ্ডার আমার আছে। সেগুলির কোনো বৈজ্ঞানিক তত্ত্বকথা নয়, কিন্তু আমার কাজের পক্ষে খুবই প্রয়োজনীয় ও সহজলভ্য। আমার মন যেন কোনো রকমে ঠেলে ঢুকিয়ে দেওয়া নানা ধরনের প্যাকেটে বোঝাই একটা ছোট গুদামঘর। প্যাকেটগুলি সংখ্যায় এত বেশি যে সেখানে কি কি আছে তার একটা অস্পষ্ট ধারণা মাত্র আমার থাকে। মনে পড়ল সেখানে এমন কিছু আছে যা এই ব্যাপারে আমার কাজে লাগতে পারে। বিষয়টা তখন অস্পষ্ট, কিন্তু সেটাকে কেমন করে স্পষ্ট করে তোলা যায় তা আমি জানি। বিষয়টা দানবীয়, অবিশ্বাস্য, কিন্তু তবু সব সময়ই সম্ভব। এবার সেটাই পুরোপুরি পরীক্ষা করে দেখতে হবে। আমার ছোট বাড়িতে একটা মস্ত বড় চিলেকোঠা আছে, নানান রকম বইতে ঠাসা। সেটার মধ্যেই ডুবে গেলাম এবং ঘন্টাখানেক ধরে সব কিছু তোলপাড় করলাম। শেষ পর্যন্ত একটা চকলেট ও রূপলিক রঙের ছোট বই নিয়ে বেরিয়ে এলাম,
যে অধ্যায়টা কথা স্পষ্টভাবে মনে ছিল সে আগ্রহে সেইখানটা খুললাম। হ্যাঁ, ব্যাপারটা কষ্টকল্পিত এবং অস্বাভাবিক, তবু ব্যাপারটা সেই রকমই। এই বিষয়ে যতক্ষণ নিশ্চিন্ত না হতে পারলাম ততক্ষণ আমি নিশ্চিন্ত হতে পারলাম না। অনেক রাত্রে যখন শুতে গেলাম তখন আগামীকালের কাজের জন্য আমার মনে অধীর। কিন্তু সে কাজে একটা বিরক্তিকর বাধা উপস্থিত হলো। সবে সকালের এক পাত্র চা গলায় ঢেলে সমুদ্র তীরে যাওয়ার জন্য তৈরি হয়েছি, ঠিক এমন সময় সাসেক্স কনস্টেবল বাহিনী ইন্সপেক্টর বাউল এসে হাজির। লোকটির পেটা গরম কিন্তু বুদ্ধিটা ভোঁতা। বিপন্ন মুখটা তুলে চিন্তিত দৃষ্টিতে সে আমার দিকে তাকালো, বলল, আপনার প্রভূত অভিজ্ঞতার কথা আমি জানি স্যার, অবশ্য কথাটা বেসরকারিভাবেই বলছি, কিন্তু ম্যাকফার্নস কেসটা নিয়ে বড়ই মুশকিলে পড়েছি। সমস্যাটা হচ্ছে একজনকে গ্রেপ্তার করব কি করব না। মিস্টার আয়ন মোরডকের কথা বলছেন তো? হ্যাঁ স্যার, একটু ভাবলে বোঝা যায় যে সে ছাড়া আর কেউ এ ব্যাপারে নেই। এই জনহীন জায়গায় সেটাই সুবিধা, অনুসন্ধানের ক্ষেত্রটাকে বেশ ছোট করে নেওয়া যায়। সে যদি এ কাজ না করে থাকে তাহলে কে করলো? তার বিরুদ্ধে আপনার কি বলার আছে? বুঝতে পারলাম সেও আমার পথ ধরেই ফসল কুড়াতে চেষ্টা করছে। মোরডকের চরিত্র এবং যে রহস্য তাকে ঘিরে জমে উঠেছে তাই এর জন্য দায়ী। কুকুরের ঘটনা থেকে জানা গেছে সে অত্যন্ত রাগী স্বভাবের মানুষ। অতীতে ম্যাকফারসনের সঙ্গে তার ঝগড়াও হয়েছিল। তাছাড়া মিস বেলামির প্রতি ম্যাকফারসনের অনুরাগের ফলেও তার ক্ষুব্ধ হওয়ার যথেষ্ট কারণ ছিল। এসবই আমার জানা। নতুন কিছু কথাই সে কিছু জানতে পারল না, তবে একটা সংবাদ জানালো যে মুরডক এখান থেকে চলে যাওয়ার সব রকম আয়োজন করেছে। তার বিরুদ্ধে এত সব প্রমাণ থাকা সত্ত্বেও আমি যদি তাকে সরে পড়তে দিই তাহলে আমার অবস্থাটা কি দাঁড়াবে? শ্লেষার বাতের মোটাসোটা লোকটি মনে মনে খুবই বিচলিত হয়ে পড়েছে। আমি বললাম, আপনার বক্তব্যের মধ্যে যে গ্যাপগুলো রয়েছে, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। ঘটনার দিন সকালে হি ওয়াজ বিজি ইন আ ডিফারেন্ট ওয়ার্ক, এই কথা সে প্রমাণ করতে পারবে। শেষ পর্যন্ত সে তার ছাত্রদেরকে নিয়েই ব্যস্ত ছিল, আর ম্যাকফারসনকে দেখতে পাওয়ার পর মুহূর্তেই পেছন দিক দিয়ে সে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছিল। তারপর তার মতোই একজন শক্তিশালী মানুষ তাকেই একাকী উৎপীড়ন করাটা কিন্তু একটা অসম্ভব ব্যাপার। এ কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর শেষ কথা, হোয়াট উইল বি দ্য মার্ডার উইপন, এটাও কিন্তু স্থির করা একটু ডিফিকাল্ট। কোনো কষা বা নমনীয় চাবুক ছাড়া আর কি হতে পারে? চিহ্নগুলো পরীক্ষা করে কি দেখেছেন? সেগুলো আমি দেখছি, ডাক্তারও দেখছেন। আমি দেখেছি একটা লেন্সের সাহায্যে। আঘাতের কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য মিস্টার হোমস? দেরাজের কাছে এগিয়ে গিয়ে এনলার্জ করা একটা ফটোগ্রাফ বের করলাম। এইসব ক্ষেত্রে I generally perform these steps. আপনি সবকিছুই আটঘাট বেঁধে করেন মিস্টার হোমস। These steps are the steps with which I got my name. আঘাতের দাগটা যে ডান কাঁধ অবধি ছড়িয়ে পড়েছে সে কথা কিন্তু ভাবার বিষয়। উল্লেখযোগ্য কিছু দেখতে পাচ্ছেন কি? পাচ্ছি বলে তো মনে হয় না। এটা কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে যে আঘাতের তীব্রতা সব জায়গায় সমান নয়। এখানে ওখানে কিন্তু কিছু বাড়তি রক্ত জমে আছে। নিচেকার এই আঘাতটাকেই ওই একই লক্ষণ দেখা যাচ্ছে। এর অর্থ কি হতে পারে? আমার কোনো ধারণাও নেই। আপনার আছে কি? হয়তো আছে, হয়তো নেই। অবশ্যই এর চাইতে শীঘ্রই এই ব্যাপারে বেশি কিছু বলতে পারবো। কিসের সাহায্যে এই দাগগুলো করা হয়েছে সেটা যদি জানতে পারা যায় তাহলে আমরা কিন্তু অপরাধীর কাছে অনেকটাই এগিয়ে যেতে পারবো। অবশ্য এটা খুব অবাস্তব ধারণা, তবু মনে হয় দগদগে গরম তারের জাল দিয়ে যদি পিঠে সেঁকা দেওয়া হয়ে থাকে তাহলে দুটো করে তার যেখানে একত্রে মিশেছে সেখানে ওই ধরনের স্পষ্টতর দাগ হতে পারে। খুবই চমৎকার তুলনাটা করেছেন। অথবা এই কথাটা কি বলতে পারি যে 9টা লেজওয়ালা বিড়াল তাতে ব্যবহার করা হয়েছিল এবং তার লেজের শক্ত ছোট ছোট গিট ছিল? হ্যাঁ ঈশ্বর, আপনি ঠিকই ধরেছেন মিস্টার হোমস। বারল অন্য কোনো ব্যাপারও থাকতে পারে, কিন্তু সে যাই হোক
শুধুমাত্র এইটুক কারণের জন্য আপনি কাউকে গ্রেফতার করতে পারেন না। তাছাড়াও সেই শেষ কথাগুলো তো রয়েছে, সিংহের কেশর। আমি কিন্তু ভেবেছিলাম যে হ্যাঁ, সেটাও তো ভেবে দেখেছি। এই শব্দটার সাথে আয়ন মোরডকের কিছু মিল আছে কিনা, কিন্তু তা নয়। প্রায়ই আর্তনাদ করে সেই কথাটা বলেছিল। কথাটা যে মেন তা আমি নিশ্চিত। আর কোনো বিকল্প ধারণা কি আপনার মনে জাগেনি মিস্টার হোমস? হয়তো জেগেছে, কিন্তু আর কিছু নির্ভরযোগ্য তথ্য হাতে না পাওয়া পর্যন্ত I don't like to discuss any further. সেটা কখন পাওয়া যাবে? ঘণ্টাখানিকের মধ্যে, সম্ভবত আরো আগে। ইন্সপেক্টর থুতনি ঘষতে ঘষতে সন্দিগ্ধ চোখে আমার দিকে তাকালো। আপনার মনে যে কি আছে দেখতে বড় স্বাদ হচ্ছে মিস্টার হোমস। হয়তো তো ওই জেলে নৌকাগুলোর কথা ভাবছেন। না না, ওগুলো অনেক দূরে ছিল। আচ্ছা, তাহলে কি বেলামি ও তার সেই ধেড়ে ছেলেটা মিস্টার ম্যাকফার্নসের প্রতি তারা মোটেই সবাই ছিল না? তারাই কি তার এই পরিণাম ঘটিয়েছে? যতক্ষণ না আমি প্রস্তুত হচ্ছি ততক্ষণ কিন্তু আমার কাছ দিয়ে কোনো কথা আদায় করতে চেষ্টা করবেন না। দেখুন ইন্সপেক্টর, আমাদের তো যার যার নিজেদের কাজ আছে, কাজেই দুপুরের আগে যদি আপনি আমার সাথে দেখা করতে পারেন। এই পর্যন্ত বলতেই একটা প্রচণ্ড বাধা এসে হাজির হলো, যার থেকেই শেষ পরিণতির সূচনা হলো। আমার বাইরের দরজাটা সপাটে খুলে গেল। সিঁড়িতে ইতস্তত পায়ের শব্দ শোনা গেল। স্খলিত পায়ে ঘরে ঢুকলো আয়ান মুরডক। ফ্যাকাশে উস্কো খুস্কো চেহারা, গায়ের পোশাকটা এলোমেলো এবং খাড়া হয়ে দাঁড়বার জন্য হাড় বের করা একটা হাত দিয়ে একটা আসবাবকে সে চেপে ধরল। ব্র্যান্ডি, ব্র্যান্ডি। হাঁপাতে হাঁপাতে কথা দুটি বলেই আর্তনাদ করে সোফার উপর গড়িয়ে পড়ল। সে একা নয়, তার পিছনেই এলো স্ট্যাকহার্স্ট। মাথায় টুপি নেই, হাঁপাচ্ছে, প্রায় তার সঙ্গীর মতোই বিপর্যস্ত অবস্থা। সে বলল, ব্র্যান্ডি, লোকটি খাবি খাচ্ছে। অনেক কষ্টে এখানে নিয়ে এসেছি। পথেই দুবার তো মূর্ছা গিয়েছিল। আধা গ্লাস নির্জলা ব্র্যান্ডিতে আশ্চর্য পরিবর্তন দেখা দিল। এক হাতে ভর দিয়ে বসে ঘাড় থেকে কোটটা ছুঁড়ে ফেলে দিল। চেঁচিয়ে বলল, ঈশ্বরী দোহাই, তেল, ওফিন, মরফিয়া, এই নরক যন্ত্রণা কমাতে যা হোক কিছু একটা দিন। সে দৃশ্য দেখে ইন্সপেক্টর এবং আমি দুজনেই চিৎকার করে উঠলাম। ফিটজরয় ম্যাকফারসনের ঘাড়ে পিঠে যে মৃত্যুচিহ্ন আঁকা ছিল, সেই একই রকম লাল পোড়া চোখপি দাগ লোকটির খোলা কাঁধের ওপরে ফুটে উঠেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে লোকটি ভীষণ যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, আর সেটা কোনো এক বিশেষ অঙ্গের যন্ত্রণা নয়। তার কারণ মাঝে মাঝেই সে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে এবং মুখটা কালো হয়ে যাচ্ছে, আর তারপরেই সশব্দে হাঁপাতে হাঁপাতে সে বুকটা চেপে ধরছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। যে কোনো মুহূর্তেই সে মারা যেতে পারে। ক্রমেই বেশি পরিমাণে ব্র্যান্ডি তার গলায় ঢালা হতে লাগলো, আর প্রতিবারেই সে যেন নতুন করে জীবন ফিরে পেল। স্যালাড অয়েলে ভেজানো তুলোর প্যাড চাপা দিলে সেই বিচিত্র ক্ষতের যন্ত্রণা একটু কম হয়। শেষ পর্যন্ত তার মাথাটা ধপাস করে কুশনের ওপর ঢলে পড়ল। ক্লান্ত প্রকৃতি যেন জীবনী শক্তির শেষ ভাণ্ডারের আশ্রয় নিল। আধা ঘুম ও আধা মূর্ছার অবস্থা, কিন্তু যন্ত্রণার হাত থেকে রেহাই তো মিলল। তাকে কোনো কিছু জিজ্ঞেস করাও অসম্ভব, কিন্তু যে মুহূর্তে তার শারীরিক অবস্থা সম্পর্কে আমরা একটু নিশ্চিন্ত হলাম, অমনি স্ট্যাকহার্স্ট আমার দিকে ঘুরে দাঁড়ালো। চেঁচিয়ে বলে উঠল, ঈশ্বর, এসব কি হোমস? এসব কি? ওকে কোথায় পেলেন? সমুদ্রের তীরে। বেচারি ম্যাকফারসন যেখানে মারা যায় ঠিক সেখানেই এই মানুষটির হৃদযন্ত্রটিও। যদি ম্যাকফারসনের মতো এতটাই দুর্বল হতো না, তাহলে আর তাকে এখানে আনা যেত না। তাকে এখানে আনতে আনতে আমি অনেকবারই ভেবেছি যে সব শেষ হয়ে গেছে। পাশকপালি অনেক দূরে বলেই তোমার এখানে নিয়ে এসেছি। তুমি কি তাকে বেলাভূমিতে দেখতে পাও? পাহাড়ের উপর দিয়ে হাঁটছিলাম, এমন সময় তার চিৎকার শুনতে পেলাম।
লোকটি তখন জলের একেবারে কিনারে মাতালের মতো টলছে। ছুটে নিচে গেলাম, তার কিছু জামা কাপড় ছুঁড়ে দিয়ে তুলে নিয়ে এলাম। ঈশ্বরের দোহাই হোমস, এই জায়গার উপর থেকে এই অভিশাপটিকে দূর করতে যথাসাধ্য চেষ্টা করো। এখানে যে জীবনযাত্রা ক্রমশই দুঃসহ হয়ে উঠল, তোমার বিশ্বজোড়া খ্যাতি নিয়ে তুমি কি কিছুই করতে পারবে না? মনে হচ্ছে পারবো স্ট্যাকার্স। আসো আমার সাথে, আপনিও চলুন ইন্সপেক্টর, দেখা যাক এই খুনিকে আপনার হাতে তুলে দিতে পারি কিনা। অচেতন লোকটিকে আমার বাড়িওলের হেফাজতে রেখে আমরা তিনজনেই গেলাম সেই মারাত্মক জলাশয়ের কাছে। কাঁকড়ের ওপর তোয়ালে ও পোশাকের একটা ছোট স্তূপ দেখতে পেলাম। এসবই সেই আহত লোকটির জিনিস। ধীরে ধীরে জলাশয়ের চারপাশে হাঁটতে শুরু করলাম। সঙ্গীরা ভারতীয় ভঙ্গিতে আমার পেছন পেছন চলতে লাগলো। জলাশয়ের অধিকাংশ জায়গায় অগভীর, কিন্তু পাহাড়ের নিচে বেলাভূমিটা যেখানে অনেকটা ঢুকে গেছে সেখানে জল 4 ফুট গভীর। সেই জায়গাটার জল স্ফটিক স্বচ্ছ, শান্ত, সবুজ এবং ভারী সুন্দর। স্বভাবতই যে কোনো সাঁতারু এই জায়গাটার প্রতি আকৃষ্ট হবে। পাহাড়ের ঠিক নিচে জলের ওপরে এক সার পাথর পরপর সাজানো রয়েছে। নিচের জলের দিকে সাগ্রহ দৃষ্টি রেখে সেই পাথরের পথ ধরেই এগিয়ে চললাম। জলাশয়ের যে জায়গাটা সবচাইতে গভীর এবং শান্ত, সেখানে পৌঁছতেই আমার চোখে সে ধরা পড়ল যাকে সকলেই খুঁজে বেড়াচ্ছে। জয়ের আনন্দে আমি হো 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 করে হেসে উঠলাম। চেঁচিয়ে বললাম, শায়নিয়া, শায়নিয়া, ওই দেখো লায়ন্স মেন। যে বস্তুটিকে আমি আঙুল দিয়ে দেখালাম সেটা সত্যি সত্যি দেখতে একটা সিংহের জট পাকানো কেশরের মতো। জলের 3 ফুট নিচে একটা পাথরের তাকের ওপরে সেটা শুয়ে আছে। বিচিত্র একটি লোমশ প্রাণী, দুলছে এবং কাঁপছে। তার হলুদ লম্বা লোমের মাঝে মাঝে রূপলি টান। প্রাণীটি অতি ধীরে ধীরে সংকুচিত ও প্রসারিত হচ্ছে। এটা কিন্তু অনেক ক্ষতি করেছে, এবারের অবলীলা সাঙ্গ হবে। আমি চিৎকার করে বললাম, স্ট্যাকার্স, আমাকে সাহায্য করো, খুনিটাকে চিরকালের মতো খতম করে দিই। পাহাড়ের খাঁজে একটা মস্ত বড় পাথরের চাই ছিল। সকলে মিলে ঠেলা দিতেই সেটা প্রচণ্ড শব্দ করে জলের মধ্যে ছিটকে পড়ল। ঢেউ পরিষ্কার হয়ে গেলে দেখলাম যে পাথরের চাইটা নিচের তাকের ওপর চেপে বসেছে। তার নিচে হলুদ ঝিল্লিতে ঢাকা একটা অংশ ছটফট করছে, আর আমরা বুঝতে পারলাম যে আমাদের শিকার সেই পাথরের নিচে চাপা পড়েছে। একটা ঘন তৈলাক্ত স্বর পাথরের নিচ থেকে চুইয়ে চুইয়ে চারপাশের জলকে রাঙিয়ে দিয়ে ধীরে ধীরে উপরে ভাসতে লাগলো। আচ্ছা, তাহলে উনি? কিন্তু এটা কি হোমস? আমি তো এই অঞ্চলেই জন্মেছি, বড় হয়েছি, কিন্তু এরকম জীব তো কখনো দেখিনি। এ তো সাসেক্সের কোনো প্রাণী নয়। সাসেক্সের বাসিন্দা হয়েছে, দক্ষিণ পশ্চিমের প্রচন্ড ঝড় এইখানে এনে ফেলেছে। 221 বেকার স্ট্রিট। তোমরা দুজনেই আমাদের বাড়িতে চলো, এরকম একজন মানুষের এক ডেঞ্জারাস অভিজ্ঞতার ব্যাপারে আমি তোমাদেরকে শোনাবো। সমুদ্রের এই ধরনের এক ভয়াবহ বিপদের কথা সে আজও না ভুলতে পারে। সকলেই আমার পড়ার ঘরে পৌঁছে দেখলাম মুরডক তখন অনেকটাই সুস্থ এবং উঠে বসেছে। তার মনটা তখনও ভয়চকিত। মাঝে মাঝেই যন্ত্রণার আক্ষেপে শরীরটা কুঁকড়ে উঠেছে। ভাঙা ভাঙা কথায় সে জানালো যে তার কি হয়েছিল সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। শুধু মনে আছে হঠাৎ সারা শরীরে একটা তীব্র যন্ত্রণা যেন বিদ্যুতের মতো খেলে গেল, আর সর্বশক্তি নিয়োগ করে তবে কোনো রকমে সে তীরে উঠতে পেরেছিল। একখানা ছোট বই হাতে নিয়ে বললাম, এই যে বইখানি দেখছো, এর দৌলতেই যে রহস্য চিরকালীন অন্ধকারেই ঢাকা থাকতো তার উপর প্রথম আলোকপাত হয়েছিল। এখানে বিখ্যাত পর্যবেক্ষক জেজি উড এর আউট অফ ডোরস নামক বই। এই জঘন্য প্রাণীটির সংস্পর্শে এসে উড নিজেই প্রায় মরতে বসেছিল, তাই সবকিছু ভালোভাবে জেনেই তিনি এটা লিখেছিলেন। এই দুর্বৃত্তের পুরো নাম শায়নিকা ক্যাপিলাটা। গোখরো সাপের কামড়ের মতোই এটা জীবনের পক্ষে একান্ত বিপজ্জনক, কিন্তু এর ছোঁয়া তার চাইতে অনেক বেশি যন্ত্রণাদায়ক। তার বই থেকেই পড়ে শোনাচ্ছি। কোন সানার্থ যদি ঈষৎ হলুদ বর্ণ ঝিল্লি ও তন্তুতে গড়া এমন কোনো ছড়ানো গোলাকার বস্তু যদি দেখতে পান, সেটাই এক মুঠো ভর্তি সিংহের কেশরের মতো দেখতে, তাহলে খুব সাবধান, কারণ সেটাই
হুল বিদ্ধকারী ভয়ঙ্কর সায়ানিকা ক্যাপিলাটা। আমাদের এই ভয়াবহ বন্ধুর এর চাইতে স্পষ্ট বিবরণ আর কি হতে পারে? কেন্টের উপকূলে সাঁতার কাটবার সময় এমনই একজনের সাক্ষাৎকারের বিবরণ তিনি দিয়েছেন। তিনি জানতে পারেন যে এই প্রাণীটি নিজের দেহ থেকে এক ধরনের প্রায় অদৃশ্য সূক্ষ্ম তারের মতো জিনিসকে 50 ফুট দূর অবধি ছড়িয়ে দিতে পারে, এবং যে কেউ এই মারাত্মক প্রাণীটির এই পরিমাণ বৃত্তের মধ্যে প্রবেশ করবে তারই কিন্তু জীবন সংশয় হবে। অনেকটা দূরে থাকা সত্ত্বেও উট প্রায় মরতে বসেছিল। তার অসংখ্য তন্তু চামড়ার উপর লাল রেখা ফুটিয়ে তোলে। ভালো করে পরীক্ষা করলে দেখা যায় সেই রেখা অনেকগুলো বিন্দুর সমষ্টি, আর প্রতিটি বিন্দু যেন সৃষ্টি হয়েছে দগদগে গরম ছুঁচ স্নায়ুতন্ত্রের ভিতরে ঢুকিয়ে দিয়ে। তারপর তিনি লিখেছেন যে স্থানীয় ব্যথা যেটা হয় সেটা সেই তীব্র যন্ত্রণার তুলনায় কিছুই নয়। যন্ত্রণাটা বুকের মধ্যে এমন ভাবে ছড়িয়ে পড়লো যে গুলিবিদ্ধ হওয়ার মতো আমি মাটিতে পড়ে গেলাম। নাড়ির গতি থেমে যায়, আর হৃৎপিণ্ডটা 6-7 বার এমন ভাবে লাফিয়ে ওঠে যেন মনে হয় বুঝি বুকটা ভেঙে বেরিয়ে যাবে। তিনি প্রায় মরতে বসেছিলেন, তবুও তিনি ওটার কাছাকাছি এসেছিলেন। বিক্ষুব্ধ সমুদ্রের জলে, একটা স্নানের উপযোগী জলাশয়ে, সংকীর্ণ শান্ত জলে নয়। তিনি লিখেছেন এই ঘটনার পরে তিনি নিজেকেই নিজে চিনতে পারতেন না, কারণ তার সাদা মুখটাই কুচকে কুচকে প্রায় সাদা হয়ে গিয়েছিল। ঢকঢক করে কেবল 1 বোতল ব্র্যান্ডি খেয়ে তবেই জীবনটা কোনো রকমে রক্ষা পেয়েছিলেন। এই সেই বইটা। ইন্সপেক্টর, আপনি এই বইটা নিয়ে যান। বেচারি ম্যাকফারসনের শোচনীয় মৃত্যুর পূর্ণ ব্যাখ্যা যে এর মধ্যেই পাবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বাঁকা হাসি হেসে আয়ার মুরডক বলে উঠল, আর ঘটনাক্রমে এই বইটি আমাকে অব্যাহত দিল। না 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 না, আপনাকে তো আমি দোষ দিচ্ছি না মিস্টার ইন্সপেক্টর, আর আপনাকেও না মিস্টার হোমস, কারণ আপনাদের সন্দেহ হওয়াটা খুবই স্বাভাবিক। বুঝতে পারছি আমার বেচারি বন্ধুটির ভাগ্যের অংশীদার হয়ে, তবে গ্রেপ্তার হওয়ার ঠিক পূর্বক্ষণে নিজেকে অপরাধ মুক্ত করতে পারি। না মিস্টার মোরডক, আমি আগেই ব্যাপারটাকে বুঝতে পেরেছিলাম। আজ যত সকালে বের হতে চেয়েছিলাম তখনই যদি বেরোতে পারতাম তাহলে হয়তো এই ভয়ঙ্কর অভিজ্ঞতার থেকে আপনাকে বাঁচাতে পারতাম। কিন্তু আপনি বুঝতে পারলেন কেমন করে মিস্টার হোমস? আমি একটা সর্বভূক রাক্ষসে পাঠক, আর তুচ্ছভাবে সব ঘটনা মনে রাখবার একটা অদ্ভুত ক্ষমতা আমার আছে। সিংহের কসর কথা দুটো যেন আমার মনকে তাড়া করে ফিরতে লাগলো। আমি জানতাম কোনো অপ্রত্যাশিত প্রসঙ্গে কোথাও এই জিনিসটার কথা আমি পড়েছি। আপনি তো শুনলেন প্রাণীটির কি সুন্দর বিবরণ দেওয়া হয়েছে। আমারও কোনো সন্দেহ নেই যে প্রাণীটি যখন জলের উপর ভেসে বেড়াচ্ছিল তখনই সে তাকে দেখতে পায়, আর ওই একটি মাত্র বাক্যাংশের সাহায্যেই সেই প্রাণীটির সম্পর্কে আমাদের সতর্ক করে দিতে চেয়েছিল। কিন্তু হায়, ততক্ষণে নিজেই সে তার শিকারে পরিণত হয়েছে। ধীরে ধীরে দাঁড়িয়ে মুরডক বলল, At last I am free now. ব্যাপারটা বোঝার জন্য আরো 2-1টা কথা আমার বলা দরকার, কারণ আপনাদের তদন্ত যে কোন দিকে মোড় নিচ্ছিল সেটা আমি জানি। এটা সত্য যে আমি ওই মহিলাটাকে ভালোবাসতাম, কিন্তু যেই দিন থেকে সে আমার বন্ধু ম্যাকফারসনকে পছন্দ করলো সেই দিন থেকে তাকে সুখের পথে এগিয়ে দেওয়াটাই হলো আমার একমাত্র কামনা। নিজে সরে গিয়ে তাদের মধ্যে ঘটকালি করাটাই ছিল আমার কাজ। প্রায়ই আমি তাদের মধ্যে চিঠিপত্র আদান প্রদান করতাম, যেহেতু তারা দুজনেই আমাকে বিশ্বাস করত এবং যেহেতু মহিলাটি আমার এতখানি প্রিয়, তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব বন্ধুর মৃত্যুর সংবাদটা তাকে জানতে দিয়েছিলাম। কারণ আমার ভয় ছিল এটাই যে কেউ আমার আগে হয়তো গিয়ে এই আকস্মিক দুঃসংবাদটা হৃদয়হীনভাবে তাকে জানিয়ে বসবে। আমাদের সম্পর্কের কথা মহিলাটি কিছুতেই আমাদের বলবে না, কারণ আপনারা হয়তো সেটা সমর্থন করবেন না, আর তার ফলে আমি কষ্ট পাবো। কিন্তু এবার আপনারা যদি আমাকে অনুমতি করেন তাহলে আমি পাশকপালিতে ফিরে যেতে চাই, কারণ দ্য বেড ইজ ওয়েলকামিং মি। স্ট্যাকহার্স্ট হাতটা বাড়িয়ে দিল, বলল,
আমাদের স্নায়ুতন্ত্রী একেবারে তুরীয় অবস্থায় উঠেছিল। যা ঘটে গেছে সেটাকে ভুলে যান না মুরডক। ভবিষ্যতে আমরা পরস্পরকে আরও ভালোভাবে বুঝতে চেষ্টা করব। দুই ঘনিষ্ঠ বন্ধুর মতো হাত ধরাধরি করে তারা চলে গেল। ষাঁড়ের মতো ড্যাব ডেবে চোখে আমার দিকে তাকিয়ে ইন্সপেক্টর বসে রইল। কাজটা তাহলে সাঙ্গ করলেন? শেষ পর্যন্ত সে কথা বলল। আপনার কথা অনেক পড়েছি, কিন্তু কখনো বিশ্বাস করি। সত্যি আশ্চর্য। আমি করমর্দন করতে বাধ্য হলাম। এ ধরনের প্রশংসাকে গ্রহণ করা মানেই নিজের মানদণ্ডকে নিচু করা। প্রথমটা বুঝতে দেরি হয়েছিল, মারাত্মক রকমের দেরি। মৃতদেহটা যদি জলের মধ্যে পাওয়া যেত তাহলে ব্যাপারটা আমার দৃষ্টি এড়াতে পারতো না। ওই তোয়ালেটাই আমাকে ভুল বুঝিয়েছে। বেচারি গা মুছবার কথাটা ভাবেইনি, আর তাই আমিও ধরে নিয়েছিলাম সে জলেও নাবেনি। সেক্ষেত্রে কোনো জলজ প্রাণীর দ্বারা আক্রমণের কথাটা আমার মনেই বা আসবে কেন? ঠিক ওখানেই আমি ভুলটা করেছিলাম। দেখুন ইন্সপেক্টর, আপনার মতো পুলিশ লোকেদের অনেক সময় আমি ব্যঙ্গ বিদ্রুপ করে থাকি, কিন্তু সায়ানিয়া ক্যাপিলাটা স্কটল্যান্ড ইয়ার্ডের উপর প্রায় এক হাত নিয়েছে। ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।